এইমাত্র ফিরলাম। এইমাত্র ফিরে একটি ভিডিও দেখলাম, হ্যাপি উইথ মামন। ঠিক আছে, নাম ধরেই বলছি, অত্যন্ত আর্জেন্ট ভিডিও। ওই জন্যে মানে এইভাবেই ভিডিওটা করছি আর কি। প্রথম কথা হচ্ছে, একটা রোবটিক ওয়েতে মামন ভিডিওটা করেছে, মানে এইটা বোঝাবার চেষ্টা করছে যে বেশিরভাগ কন্ট্রোভার্সি ক্রিয়েটার এবং বেশিরভাগ দর্শকরা এখন রোবট হয়ে গেছে। মানে কি, তারা হৃদয়ের কথা বুঝছে না এবং ভেড় চালে চলছে। এই রোবটিক ওয়েতে ভিডিও করার মানে এটা একটা সার্কাজম ভিডিও বা সার্কাস্টিক ভিডিও। এটা ও বোঝাতে চাইছে যে আমরা হচ্ছি কি, এটা রোবটিক ওয়েতে চলছি, আমাদের হৃদয় বা মায়া দয়া কিচ্ছু নেই। আমরা মানে ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এবং দর্শকেরা। আচ্ছা, এখানে দুটো কথা আমি বলতে চাই। এক, মামন বলছে যে আমার চাহিদা ভীষণ কম। এইটা বলে ও কী বলতে চাইছে, যে ইউটিউব থেকে যে আর্নিংটা, সেটা আমার কাছে প্রয়োজন নেই। তাহলে কপিরাইট ভিডিওটা উল্লেখ করার কি প্রয়োজন? কারণ ওইটা থেকে আর্নিং হবে না। কপিরাইট মানে কি? কপিরাইট মানে ইয়েলো ডলার দেবে। আমার একটা কপিরাইট এসছিল যখন আমি ওই দিওয়ালির মেলার ভিডিওটা দিয়েছিলাম, প্রচণ্ড হিন্দি গান ছিল, সেটা রেড ডলার এসছিল। রেড ডলার মানে ওই বিদেশি ছোটো ভাইয়ের ভিডিও থেকে জেনেছি যে ওয়ার্ল্ড ওয়াইড ব্যান হয় ওটা। পয়সা আসে না, তার মানে পয়সাটা তার কাছে ইম্পর্টেন্ট। আচ্ছা, পুরো ভিডিওটাই এক্সপ্লেন করবো ডিয়ার ফ্রেন্ডস। তার আগে দুটো কথা বলি। এক হচ্ছে, মামনের আর্লি বিয়ে হয়ে গেছে, এইটা নিয়ে খোঁচা দেওয়াটা আমি খুব একটা রুচিসম্মত মনে করি না। দ্বিতীয় কথা, তাকে বস্তির মেয়ে বলাটাও আমি কিন্তু রুচিসম্মত মনে করি না। কারণ মানুষকে কাজের জন্যে ক্রিটিসাইজ করো, তার জন্মটা কিন্তু তার হাতে নয়। যে আজকে মুকেশ আম্বানির বাড়িতে জন্মাবে, তার কি খুব একটা ক্রেডিট আছে কি? তার কপাল ভালো বা তার সুকর্ম রয়েছে গত জন্মের। আমাদের গীতা তো তাই বলে, কর্মফল। গীতা মানে আমাদের মানে ভগবান শ্রীকৃষ্ণের মুখের বাণী, যেটা মানে আমাদের যেটা ধর্মগ্রন্থ তার কথা বলছি। আমাদের গীতায় কি বলে? কর্মফল। ওই জন্যই তো লোকে কর্মা কর্মা আজকাল এত বলে। বিদেশে পর্যন্ত বিদেশি অ্যাক্ট্রেসরা এখন কর্মার কথা বলছে। তো আজকে তোমরাই বলো তো, মুকেশ আম্বানির বাড়িতে যে জন্মেছে, তো তার নিজস্ব কি খুব ক্রেডিট কিছু আছে? সুতরাং জন্ম নিয়ে এবং বংশ তুলে কথা বলাটা রুচিসম্মত নয়। আমার মা বলতেন যে দুটো জিনিসে মানুষকে কখনো খোঁটা দিতে নেই, কারণ সেই দুটো জিনিসের ওপর মানুষের নিজের হাত থাকে না। সেটা তার কপাল, সে কি পাবে। এক হচ্ছে তার রূপ, দুই হচ্ছে তার বংশ। বুঝতে পারছো? সুতরাং বস্তির মেয়ে বলাটা আমি খুব একটা অ্যাপ্রিসিয়েট করছি না। ঠিক আছে, কে বলেছে আমি জানি না, নিখাত কেউ কিছু বলেছে তাই। আর অল্প বয়সে বিয়ে হওয়াটা সোশ্যাল ইনফ্লুয়েন্সারের অ্যাঙ্গেল থেকে তোমরা যদি বলো যে এই জিনিসটাকে প্রমোট করো না, তাহলে বেশিরভাগ লোকের মধ্যে এই টেন্ডেন্সি ঢুকবে যে না, অল্প বয়সে বিয়ে হলে ক্ষতি কিছু নেই। অল্প বয়সে বিয়ে হওয়াটা লোকে বলে কেন? আপত্তিকর কারণ কি? ঠিক যেভাবে কল সেন্টারের চাকরি 18 বছর হলেই কল সেন্টারের চাকরি হয়ে যায়, কিন্তু আমাদের পরিবারেই হয়েছিল। আমার নিজের ননদের ছেলেটা খুব খেপেছিল, না কল সেন্টারের চাকরি করবো, খুব ভালো ইংলিশ বলে, ফ্লুয়েন্ট ইংলিশ বলে। আর কলকাতার ছেলেদের তোমরা জানোই, ছেলে মেয়েদের আজকালকার যা জেনারেশন, তারা 3টে ভাষায় ফ্লুয়েন্ট। যারা কলকাতায় তারা তো থাকে, তারা তো বাংলাটাও খুব ভালো বলে। তো ওর ওই যে বাচন ক্যাপাসিটি, বাচন ভঙ্গি, যার জন্যে কল সেন্টার থেকে খুব ভালো ওর চাকরি হয়ে যাচ্ছিল, বারবার অপরচুনিটি পাচ্ছিল। বাবা মাকে না জানিয়ে চুপি চুপি করে দিয়েছিল, কিন্তু বাড়ি থেকে করতে দেয়া হয়নি। আমরা তো পিসিমশাই হই, আমরা কিন্তু প্রচণ্ডভাবে প্রোটেস্ট করেছিলাম এবং দিদিকে এবং ওকে মানে ছেলেটাকে বুঝিয়েছিলাম যে কল সেন্টারের চাকরি একটা বয়স অবধি, তারপর যখন বার করে দেবে সেখান থেকে, তখন তোমার কোয়ালিফিকেশন কী হবে? এইচএস পাস। তখন তুমি কি করবে? একটা বয়সের পর 30 বছর কি 25 বছর বয়সে 25 হয়তো হবে না, 35-34 হবে না, সেই সময় যখন কল সেন্টার থেকে বার করে দেবে, কারণ ওরা ঠিক ইউথটাকে নেয়। ইউথ একটা মানে এজ গ্রুপ আছে, তাকে নেয়। তারপর তোমার কোয়ালিফিকেশন কি হবে? ওই এইচএস পাস, এবং সেই নিয়ে তুমি বাকি জীবনটা কি করে খাবে। ঠিক এই অ্যাঙ্গেল থেকেই অল্প বয়সে বিয়েটা কিন্তু বলে। মেয়েদের আবার ওই বাচ্চা কাচ্চা হবার ব্যাপারটা থাকে, ওই জন্য শরীরের ব্যাপারটাও বলে যে অপুষ্ট থাকে শরীর। যাই হোক, অল্প বয়সে বিয়ের ব্যাপারটায় আপত্তি বাপ মায়ের এবং সমাজের এই জন্যেই যে মানুষ আনপ্রিপেয়ার্ড অবস্থায়, অশিক্ষিত অবস্থায় বিয়ে করে। কারোর কপাল যদি ভালো হয়, তার বিয়েটা টিকে গেল, ঠিক আছে,
ঠিক আছে, সুন্দর করে সে সংসার করছে। আরেকটা জিনিসও কিন্তু এখানে থাকে, একটা শিক্ষিত মা, তার একটা এফেক্ট কিন্তু সন্তানদের ওপর অন্যভাবে পড়ে। কারণ কি জানো, মাদার ইজ দ্য ফার্স্ট টিচার, মাদার ইজ দ্য ফার্স্ট টিচার। ওই জন্যেই 7 বছরের নিচের বাচ্চাদের কাছে মা অবশ্য মানে অত্যাবশ্যকীয় এবং আইন পর্যন্ত মাকে ফার্স্ট হ্যান্ড দেয়। সুতরাং ওই সোশ্যাল ইনফ্লুয়েন্সার হিসেবে অল্প বয়সে বিয়ে করাটা সোসাইটিতে ছড়িয়ে দেওয়ার অ্যাঙ্গেল থেকে যদি তোমরা বলো ঠিক আছে, নাহলে এমনিতেও এইটা নিয়ে ক্রিটিসাইজ করার আমি কোনো অ্যাঙ্গেল দেখতে পাই না। কারণ সে তার জীবনযাত্রা আমাদের কাছে তুলে ধরছে, তার ভিডিওতে যদি কোনো অসভ্যতা, কোনো অশালীনতা, কোনো অশ্লীলতা না দেখতে পাই, সেগুলো নিয়ে বলার কি আছে? সুতরাং এই দুটো পয়েন্টে আমি কিন্তু ডিসঅ্যাগ্রি করছি। আচ্ছা, মেয়েটার কথা দেখো, মায়ের দোষে মেয়েকে বলা, এটা তোমাদের মনে হচ্ছে ঠিক? আমার মনে হয় না, এটাও রুচিসম্মত নয়। কিন্তু এখানে একটা পয়েন্ট আছে, ওই ডিসক্লেমার, সেটা হচ্ছে ওই জ্বলে যাচ্ছে পুড়ে যাচ্ছে ভিডিওটা মনে আছে? সেখানে তুমি মেয়েকে ইনক্লুড করনি মেয়েকে ইনক্লুড, তুমি তোমার কন্ট্রোভার্সির মধ্যে মেয়েকে টেনে আনোনি। তখন তোমার মনে হয়নি যে এটা সোশ্যাল মিডিয়া, এখানে কিছু না করলেও লোকে ছেলে মেয়েকে দেখায়, যার জন্যে যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তারা জেনারেলি পরিবার দেখায় না। ঠিক আছে, কত শর্টস দিয়েছিলাম আনন্দ করে, পুরো পরিবারে হাজব্যান্ড ছেলে নিয়ে সমস্ত শর্টস আমি প্রাইভেট করে দিয়েছি। শুধু একটা চ্যানেল থেকে না, আমার রেসিপি চ্যানেল থেকেও প্রাইভেট করে দিয়েছি। কারণ কি, সোশ্যাল মিডিয়া এটা প্রচণ্ড অসভ্য এবং নোংরামতে ভর্তি। তো সেখানে তুমি জানো না যে তোমার মেয়েকে ইঙ্গিত করে তুমি যদি কিছু কথা বলে কন্ট্রোভার্সি ছুঁড়ে দিতে চাও, দর্শকদের রাগ মেয়ের ওপরও গিয়ে পড়বে? জানো না সেটা? তো যাই হোক, এত বড় একজন এমিনেন্ট ব্লগার, তুমি এইটুকু জানো না? তো যাই হোক, এমনি ব্যাপারটা থেকে আমি বলছি, মায়ের দোষে মেয়েকে বলাটা কিন্তু ঠিক না। এবং এখানে মামন একটু বোধহয় ইমোশনাল হয়ে গেছে, একটু কেঁদেও ফেলেছে, বোঝা যাচ্ছে, চোখ ছলছল করছিল। মেন কারণ ভাই ওই অল্প বড্ড বেশি মানে অহংকার করতে এসেছিলে তো, অল্প চাহিদা না? তাহলে কপিরাইট এসছে বলে এত দুঃখ পাচ্ছ কেন ভিডিও প্রাইভেট করে? দ্বিতীয় কথা, মানে যে মাটিতে পা দিয়ে দাঁড়িয়ে আছো সেই মাটিতে লাথি মারছো, বুঝতে পারছো তো? সেই মাটিতে লাথি মারছো। সমুদ্রের তলায়, দীঘার সমুদ্র, পুরীর সমুদ্র, গোয়ার সমুদ্র, বহু জায়গায় আমি ঘুরে এসেছি। তো সমুদ্রের তলায় যে বালিটা থাকে, যখন আমরা সমুদ্রে দাঁড়িয়ে থাকি পায়ের ওপর দিয়ে জল চলে যায়, খুব ভালো লাগে। কিন্তু পায়ের তলা থেকে বালিটা যেই সরতে শুরু করে, ভয় লাগে না? যে জিনিসটা তোমার এখন হচ্ছে। অ্যাকচুয়ালি মামন রোবোটিক স্টাইলে ভিডিও করে দর্শকদের এবং আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মক করছে যে আমরা হৃদয়হীন, ইমোশনহীন কতগুলো মানুষ যারা লোককে বলে আনন্দ পায়। তা ভাই মামুন, 4 লক্ষে যে উঠলে আমাদের ভালোবাসা ছাড়াই কি? আমি নিজেকেও ইনক্লুড করছি, কারণ আমিও তো দর্শক। কিন্তু একটি কথা বলবো, তোমার যে বাচনভঙ্গি এটা বড্ড খ্যারখ্যারে। আরেকটি ব্লগার আছে কিন্তু, টিনা ব্লগসের টিনাকে দেখেছো কি না কি বলে দর্শকদের? কোনো দিন খারাপ কথা তার মুখে শুনবে না। শুধু নয়, তার কথা বলার স্টাইলটাই কি মিষ্টি। লোকে ন্যাকা বলে, তবু ন্যাকা বলে, বোকা বলে, কত রকম কিছু বলে, কিন্তু মিষ্টি করে কথা বলে, কখনো ঠেসিয়ে কথা বলে না। আজকে টিনার মা ঠেসাঠেসি করে তো লোককে, ঠিক তুমি আর তোমার মেয়ে যেরম করেছিলে ওইভাবে লোককে তো বলতে পারতো। তাকে ড্যাশ ভাতারি থেকে আরম্ভ করে তার মায়ের 3টে বয়ফ্রেন্ড পর্যন্ত বলেছে, কিছু তো বলেনি সে। হ্যাঁ, তার একটা ভুল আছে তাই বলবে না, কিন্তু তুমি যে কাণ্ডটি করলে তাতে তোমারও ভুল হলো। এবং এর আগে বহুবার আমার দর্শকরা আমাকে লিখে গেছে, যখনই তোমাকে এইরকম কোনো কন্ট্রোভার্সিয়াল ব্যাপারের সামনাসামনি হতে হয়েছে, তুমি কিন্তু তোমার দাঁত, মুখ, নখ সব বার করে ফেলেছো। তোমাকে কিছু বলা যাবে না, এই ধরনের একটা অ্যাটিটিউড তুমি দেখিয়ে দিয়েছো, বুঝতে পারছো? তো যাই হোক, এনিওয়ে, একটি মায়ের জন্যে তার মেয়েকে ইনস্টাগ্রামে অ্যাটাক করাটা আমি খুব একটা রুচিসম্মত জিনিস বলে মনে করি না। ছোট মেয়েটাকে, বাচ্চা মেয়ে, তাকে ওইভাবে বলাটা ঠিক নয়, ঠিক আছে না? আর যেখানে মামন শুধুমাত্র মানে হাউস হোল্ড ওয়ার্ক দেখাচ্ছে, দেখিয়ে সে মানে একটা জায়গা নিজের জন্য গড়ে তুলেছে। এই কথাটাও বারবার তুমি বলছো যে আমি নিজের মেহনত দিয়ে একটা জায়গা গড়ে তুলেছি, কিন্তু কত মেহনতি ব্লগার আছে জানো তো, তারা ফল পায় না।
সুতরাং তোমার লাক ফেভার করেছে, দর্শকরা তোমার দিকে ঘুরে তাকিয়েছে। এই যে লাকটা, মা সরস্বতীর যে কৃপাটা, মা লক্ষ্মীর যে কৃপাটা, সেটা মাথায় করে রাখতে হয়, অহংকারে পায়ের তলায় দলিয়ে দিতে নেই। মনটা আজকে বড়ই খারাপ, বোঝাই যাচ্ছে, এবং কথাগুলো যে মনে মনে বেশ খানিকটা আউড়ে এনেছো সেটাও বোঝা যাচ্ছে। এবং হতে পারে স্ক্রিপ্টেড, দর্শক বন্ধু লিখেছেন দেখলাম, যে মেয়ে লিখে দিয়েছে তাই বলছে, ইচ্ছে করে হাসিটা যাতে তোমার মুখে না আসে সেটাও পয়েন্ট আউট করে দিলে, যে হাসতে পাচ্ছি না, এবং অলওয়েজ কিপ স্মাইলিং, এই কথাটা বলো তো ভিডিও কমপ্লিট করার আগে, সেটা বলতে পারছো না, এটা বলে দিলে। মেয়ের কথা বলতে গিয়ে গলা ভেঙে গেল বুঝতে পারছি, কিন্তু মা হিসেবে মেয়েকে প্রোটেক্ট করার দায় কি তোমার নয়? তোমার কন্ট্রোভার্সিতে তুমি মেয়েকে কেন টেনে এনেছো আগে তুমি বলো, তুমি বলো। যে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও যারা মেয়ের মা, তাদেরও আমি বলেছি এর আগে, পরের সন্তান নিয়ে বলার আগে নিজেরা নিজেদের ব্যাপারটা দেখবে, কারণ তোমারও একটি মেয়ে আছে। ঠিক তাই এখানে তোমার এই কথাটা তোমার ক্ষেত্রে লাগু নয়, এটা আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্য বললাম। তুমি যখন কন্ট্রোভার্সির মধ্যে মেয়েকে টেনে এনেছো, তখনই আমার মনে হয়েছিল, আমি তোমাকে নিয়ে প্রথম দুদিন ভিডিও করিনি, ভিউ কামাইনি, যদিও ট্রেন্ডি টপিক ছিল, আমার ভালো লাগেনি, কারণ আমি তোমার ভিডিও মাঝে মাঝে দেখতাম, প্রিয় ব্লগার ছিলে আমার, ওই জন্য আমার ভালো লাগেনি বলতে। তো যাই হোক, তোমার আগলানো দরকার ছিল তো মেয়েকে। পুরো দুনিয়াকে তো আমরা বদলাতে পারবো না, আমরা নিজেকে বদলাতে পারি। আমিও এই শিক্ষা আমার সন্তানকে দিই, যে পৃথিবীতে এইটা হচ্ছে, দেখো মা, ওই দেখো ওই আইনের ফাঁক দিয়ে এই বেরিয়ে যাচ্ছে মা, ওই দেখো ও এই অন্যায়টা করলো মা, এইভাবে কথা শুনতে আমি পছন্দ করি না, বলেও না আমার সন্তান। কারণ আমি ওকে প্রথম থেকে বলে আসছি যে আমরা অন্য লোককে বদলাতে পারবো না, আমরা পৃথিবীকে বদলাতে পারবো না, আমাদের বদলাতে হবে, নিজেদের আমরা বদলাতে পারি। যে জিনিসটা তুমি করনি, তুমি প্রথম দিন বললে, দেখলে তার অদ্ভুত রিপারকাশন হচ্ছে, দ্বিতীয় দিন জ্বলে যাচ্ছে, সেখানে মেয়েকে উদ্দেশ্য করে বললে, দর্শকরা ধরলো গিয়ে মেয়েকে, কিছু না করলেও হয়তো ধরতো, কারণ ড্রেনালির মতো দর্শকও তো আছে, হয়তো ধরতো। সেখানে তোমার চুপ করে যাওয়া উচিত ছিল, নাকি তুমি ভিউয়ের জন্য কন্ট্রোভার্সি চাইছিলে? কারণ ভিউ তো আপ হচ্ছে, তুমি কখনোই মানে মা লক্ষ্মীর কৃপাটাকে সসম্মানে নাওনি। যেখানে কোনো ব্লগারের এখন ভিউ হচ্ছে না, সেখানে তোমার কিন্তু 33K 42K ভিউ হচ্ছে। সেই জিনিসটা সারা খোকার পর মাথায় পর এইরকম করে রাখতে তুমি শেখোনি, দর্শকদের এসে বলতে রইলে, ভাই এ কাচ্চে দাগে কি রিস্তা হ্যায়, কাচ্চে ধাগে কি রিস্তা। ছোট্ট একটু খারাপ লাগা থেকে সাবস্ক্রাইবার চলে যায়। আজকে ওই সিম্পল লিভিং ওয়াইজ থিঙ্কিং বলে একটি চ্যানেল ছিল, আমার খুব ফেভারিট চ্যানেল ছিল, কিন্তু বাচ্চার 4 মাসে মুখে বাদ দিয়েছিল ওনারা, আমার মানে আমাদেরই, যাকে নিজের কথা বলবো না, তো ওইখানে আমার একটু খারাপ লাগা হয়েছিল, যে 4 মাসে মুখে ভাত দেয় না, আমাদের 6 মাসে মুখে ভাত অন্নপ্রাশন দেয়। তারপর থেকে বহুদিন কিন্তু আমি দেখিনি ওনার ব্লগ, খারাপ লেগেছিল। এটি কমেন্ট লিখেছিলাম, উনি জবাব দিয়েছিলেন, জবাবটা আমার পছন্দ হয়নি বলে। দেখছো দর্শক এবং ব্লগারের সম্পর্ক কাচ্ছে ধাগে কি সম্পর্ক। তুমি কন্ট্রোভার্সিটা 3 দিন ধরে টেনে নিয়ে গেলে, কেন গেলে? আর মেয়ের ব্যাপারটা আমি এটাই বলবো, এটা মা হিসেবে দর্শকদের কাছে অনুরোধ করছি, যে মায়ের ভুলের শাস্তি মেয়েকে যেন না দেয়া হয়। সেই ছোটোবেলায় আমরা পড়েছিলাম, মনে আছে, ঈশপের ফেবলস, যেটা আমাদের পঞ্চতন্ত্রের গল্প, তার থ্রু দিয়ে কিন্তু আমাদের অনেক শিক্ষা দেয়া হয়। মনে আছে সেই ভেড়ার গল্প? ভেড়ার বাচ্চাটাকে বাঘ যখন খেতে আসছে, তখন বাঘকে জিজ্ঞেস করছে ভেড়ার বাচ্চা, আমাকে কেন খাচ্ছ, আমি কি করেছি? না, তোর মা এসে আমি যে পুকুর থেকে জল খাই, সেই পুকুর থেকে জল খেয়ে গেছে, বাঘ বলেছে, তাই তোর মায়ের দোষে তোকে মারবো। ওটা হচ্ছে মানে সবলের অত্যাচার দুর্বলের ওপর, এটা বোঝাবার জন্যে আমাদের গল্পটা বলা হয়েছিল। এক্ষেত্রে কি তাই হচ্ছে না? না, সবল দুর্বল ব্যাপারটা আসছে না, এখানে মার সন্তানের ব্যাপারটা আসছে। মার ভুল করেছে, মাকে বলো, মেয়েকে কেন বলছো? বাচ্চা মেয়ে, তাকে বলার কিচ্ছু কোনো কারণ নেই, ঠিক আছে? আর দ্বিতীয় কথা, মেয়েটাকে কিন্তু কন্ট্রোভার্সিয়াল ইয়েতে ছেড়ে দিয়েছে এই মামনি, তো মামন আর কি। তো যাই হোক, এই রোবোটিক ভিডিও সম্বন্ধে আমার এই আর্জেন্ট এক্সপ্লানেশন। বাকি কোনো কন্ট্রোভার্সিয়াল কথা তোমাদের মাথায় এলে কমেন্ট বক্সে লিখো, ঠিক আছে? সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।